কাঁদতে কাঁদতে ব্যালকনির ওই ঠান্ডা মেঝেতেই কখন যে ঘুমিয়ে পড়েছে সীমা সে নিজেও জানে না। সকালে তার ঘুমটা ভাঙে দরজায় অনবরত কড়া নাড়ার আওয়াজে আর ইসরাতের চড়া গলার ডাকে। ইসরাত হচ্ছে ইশতিয়াকের ছোট বোন আর সীমার একদম নিজের ক্লাসমেট। সীমা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, ইসরাতও একই ব্যাচের স্টুডেন্ট। দরজার আওয়াজে ধরফর করে অনেক কষ্টে উঠে দাঁড়ায় সীমা। সারা শরীরে তীব্র কামড়ানি আর ব্যথা, শাড়ির ভাঁজে ভাঁজে জমাট বাঁধা রক্তের কালচে ছাপ। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমের ভেতর সে দেখে ইশতিয়াক 4 হাত পা ছড়িয়ে বিছানায় একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অ্যাসিড ঠান্ডা বাতাসে তার মাথার চুলগুলো আলতো করে উঠছে। মুখটা দেখতে এত নিষ্পাপ লাগছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। অথচ এই লোকটাই কাল রাতে তাকে কতটা পাষাণের মতো আঘাত করলো। ভাবতেই সীমার বুকটা তীব্র অভিমানে ভারী হয়ে আসে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে বন্ধ দরজার ওপাশে আসতেই ইসরাত ওপাশ থেকে আবার বলল, এই সীমা, শুনছিস? দরজা খুল, মা তোকে নিচে ডাকছে। সীমা দরজার ওপাশ থেকে গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে আস্তে করে বলল, ইশরাত, তুই নিচে যা, আর ফুপিকে বল আমি ফ্রেশ হয়ে আসছি। ইসরাত আর দাঁড়িয়ে থাকে না, ওপাশ থেকে বলল। ঠিক আছে, তাড়াতাড়ি আয় কিন্তু। ইসরাত চলে যেতে সীমা আলমারি থেকে তাড়াতাড়ি একটা সাধারণ 3 পিস বের করে সোজা ওয়াশরুমে চলে আসে। কারণ সমাজের নিয়ম অনুযায়ী বিয়ের পরের দিন সকালে নতুন বউদের গোসল করতে হয়, না করলে চারপাশের মানুষজন বাঁকা চোখে তাকায়, নানা রকম খারাপ নজরে দেখে। যদিও তাদের মধ্যে বাসর রাতের ওই পবিত্র সম্পর্কের ছোঁয়াটুকুও লাগেনি, তবুও বাইরের সমাজ তো সেটা দেখতে আসবে না। মানুষ তিলকে তাল বানাতে সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকে। সে ওয়াশরুমে ঢুকে তাড়াতাড়ি গোসল শেষ করে নেয়। 3 পিসটা পরে ভেজা চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ইশতিয়াক তখনও বিছানায় অঘরে ঘুমাচ্ছে। সীমা ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ায়। হাত দিয়ে নিচের ভেতরের অস্থিরতা ঢাকতে গিয়ে ভেজা চুলগুলো একটু জোরে ঝাঁকে দেয় সে। আর ঠিক তখনই সে ভেতরে ভেজা চুলের ফোঁটা ফোঁটা ঠান্ডা পানি ছিটকে গিয়ে সোজা ঘুমান্ত ইশতিয়াকের মুখের উপর পড়ে। ঠান্ডা পানির সে মৃদু অনুভূতি হতেই ইশতিয়াকের ঘুমান্ত ভুরু দুটো হালকা কুঁচকে আসে। একই সাথে সীমার শরীর থেকে ভেসে আসা গোসলের কড়া ও সুমিষ্ট শ্যাম্পুর ঘেরানে মুহূর্তের মাঝে তার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে সামনে সীমাকে ভেজা চুলে দাঁড়িয়ে থাকতে দেখে ইশতিয়াক ধরফর করে বিছানায় উঠে বসে। কাল রাতে সেই রাগটা যেন আবার নতুন করে চাড়া দিয়ে ওঠে। সে রাগে দাঁতে দাঁত চেপে কড়া সুরে বলল, নির্লজ্জ মেয়ে একটা। এই, তুই সকাল সকাল গোসল করেছিস কেন? কাল রাতে কি আমি তোকে ছুঁয়েছি যে গোসল করে বাড়ির মানুষকে দেখাতে চাস যে কাল রাতে তোকে আমি ছুঁয়েছি? ঘুমের ঘোরে আচমকে ইশতিয়াকের এমন কর্কশ কণ্ঠস্বরের ধমক শুনে চমকে ওঠে সীমা। সে ঝড়ের বেগে পেছন ফিরে তাকায়। বিছানায় বসে থাকা ইশতিয়াককে রাগী আর হিংস্রমূর্তি চেহারাটা চোখের সামনে দেখা মাত্রই ভয়ে পুরো শরীর কেঁপে ওঠে তার। হাতের ভেজা তোয়ালেটা আঙুলের মুঠায় শক্ত করে খামচে ধরে সে কোনো মতে মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বলল, আসলে ফুপি বলেছিল সকাল সকাল গোসল ছেড়ে নিতে, তাই করেছি। ইশতিয়াক বিছানা থেকে নেমে সীমার দিকে দুপা এগিয়ে আসে, ওর মুখোমুখি দাঁড়িয়ে উপহাসের সুরে বলল, মা এই জন্যই বলেছে, কারণ মা ভেবেছে আমি তোকে ছুবো, কিন্তু আমি কি তোকে ছুঁয়েছি? অপমানে লজ্জায় মাথাটা আরো নিচু হয়ে যায় সীমার। সে চোখের জল লুকিয়ে ওভাবেই না সূচক মাথা নাড়ায়। সীমার নীরবতা দেখে ইশতিয়াক আরো তেতে ওঠে। গলার স্বর কিছুটা নামিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তাহলে কেন গোসল করেছিস তুই? তার উপর ভেজা চুলের পানি আমার মুখে দিচ্ছিস, যেন কাল সারা রাত ভর তোকে খুব আদর করেছি, আর এখন সকাল সকাল গোসল সেরে ভেজা চুলের পানি দিয়ে আমাকে সেই জানান দিচ্ছিস? এমন নোংরা তীক্ষ্ণ কথায় লজ্জায় আর তীব্র কষ্টে লাল হয়ে ওঠে সীমার মুখ। নিজের বাসর ঘরের পরের সকালে স্বামীর মুখ থেকে এমন অপবাদ শুনতে হবে তা সে কল্পনাও করেনি। ইশতিয়াকের দিকে তাকিয়ে প্রতিবাদ করার মতো বিন্দুমাত্র সাহস সে মনে মনে খুঁজে পায় না। সীমাকে চুপ থাকতে দেখে ইশতিয়াক আঙুল উছিয়ে পুনরায় কড়া গলায় হুমকি দিয়ে বলল, নেক্সট টাইম যদি আবার কখনো দেখেছি তোকে সকাল সকাল এভাবে গোসল করতে, তাহলে সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাটা মাথায় গেঁথে রাখিস। সকাল 9টা, আনন্দমোহন কলেজ। ক্লাসরুমের চেনা চৌকাঠে পা রাখল রূপার বৃষ্টি। টেবিলে বই খাতা রেখে স্বভাব মতো 4 বান্ধবী মিলে জমিয়ে বসলো আড্ডায়। চারপাশে হইচয়ের মাঝে বৃষ্টি কাল রাতে সেই রুদ্ধশ্বাস কাণ্ড, আকাশের সাথে তার তুমুল যুদ্ধ আর রূপার হাতে বাঁধনের ল্যাপটপ ভাঙার কাহিনী এক নাগাড়ে পুরো খুলে বলল। আকাশ আর বৃষ্টির এই অদ্ভুত লড়াইয়ের গল্প শুনে কেয়ার নাদিরা হাসতে হাসতে একদম বেঞ্চে গড়িয়ে পড়ছে। বান্ধবীদের অমন অনাবিল হাসি দেখে বৃষ্টির গা জ্বলে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে মুখ ঝামটা দিয়ে উঠল,
অমন দাঁত কেলিয়ে হাসবি না তো, মুখ একদম ভেঙে দেবো। নাদিরা কোনো মতে নিজের হাসিটা চেপে ধরল। ফুসফুস ভরে একটা লম্বা শ্বাস টেনে একটু ধাতস্থ হয়ে তাকালো বৃষ্টির দিকে। তারপর বেশ অবাক হয়ে প্রশ্ন করল, সিরিয়াসলি ভাই, তুই ক্লাসের স্যারের সাথে এমন আচরণ করিস? এটা ভাবা যায়? তাও আবার আকাশ স্যার, যাকে ক্লাসের প্রতিটি স্টুডেন্ট জমের মতো ভয় পায়। সবার এই অবিরাম হইচই আর হাসাহাসির মাঝে রূপা একদম নিথর চুপচাপ বসে আছে। বুকের ভেতর এক চাপা দহন আর মাথায় ঘুরছে অন্য এক দুশ্চিন্তার মেঘ। কিভাবে সে বাঁধনকে ল্যাপটপ কিনে দিবে? এতগুলো টাকা এই মুহূর্তে কোথায় পাবে সে? ওকে ওভাবে গম্ভীর হয়ে শূন্য দৃষ্টিতে বসে থাকতে দেখে রূপা আলতো করে রূপার কাজ ছুল। আলতো ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করল। রূপা বান্ধবীদের সামনে নিজের ভেতরে ঝড়টা লুকাতে চাইল। মৃদু মাথা নেড়ে নাসূচক ইশারা করল শুধু। কিন্তু পাশে বসা বাচাল বৃষ্টি আর নিজের মুখটা চেপে রাখতে পারল না। কাল রাতের সব কথা এক ঝটকায় সবার সামনে ফাঁস করে দিয়ে ফোড়ন কাটল। আরে বাঁধনের ল্যাপটপ ভেঙে ফেলার দায়ে ও নাকি এখন নিজের পকেটের টাকা দিয়ে নতুন ল্যাপটপ কিনে দিতে চাইছে। কথাটা শুনে নাদিরা পুরো আকাশ থেকে পড়ল। চোখে একরাশ অবিশ্বাস নিয়ে জেরা করার ভঙ্গিতে জানতে চাইল, বলিস কি? এতগুলো টাকা তুই কোথায় পাবি? আমরা সবাই মিলে যদি নিজেদের হাত খরচ বাঁচিয়ে তোকে দিই, তাও বড় জোর 20,000 টাকা উঠবে। আর বাকিগুলা কই পাবি? এতগুলা টাকা কি আঙ্কেলের কাছে চাইতে পারবি? রূপা এবার বান্ধবীদের দিকে তাকালো। চোখে মুখে তখন এক বুক জেদ আর জ্বলন্ত আত্মসম্মানের তীব্র আভা। কোনো দ্বিধা না রেখে নিজের শেষ সিদ্ধান্তটা দৃঢ় গলায় জানিয়ে দিল। ধুর, আমি তোদের বা অন্য কারোর টাকা দিয়ে ভাইকে ল্যাপটপ ফেরত দিতে চাইছি না। যা করার নিজে উপার্জনের টাকা দিয়েই করব। তাছাড়া উনি কাল আমার মুখের ওপর স্পষ্ট বলেছেন যে আমার নাকি কোনো যোগ্যতা নেই, তাই আমি ওনাকে নতুন ল্যাপটপ কিনে বুক ফুলিয়ে দেখিয়ে দিব আমরা মেয়েরা চাইলে সব যোগ্যতা অর্জন করতে পারি। কিয়া বেশ চিন্তিত মুখে বলল। তাহলে কি করা যায়? এতগুলো টাকা কোথায় পাবি তুই? নাদিরা হুট করে উত্তেজিত হয়ে বলল, পাইছি, তুই কি কাজ করবি? একটা কাজ আছে। আশার আলো জেগে উঠল রূপার চোখে। চট করে সোজা হয়ে বসে বলল। বল, কি কাজ? নাদিরা একটু গুছিয়ে নিয়ে বলল, আমার মামা কেকের কোম্পানি, তার অধীনে অনেকগুলা আলাদা দোকান আছে। মামা কিছুদিন ধরে কেক ডেলিভারির জন্য লোক খুঁজছে। তুই চাইলে সেখানে কাজ করতে পারিস। রূপা কিছুক্ষণ গভীর ভাবনায় ডুবে রইল। তারপর নাদিরার দিকে তাকিয়ে প্রশ্ন করল। স্যালারি কত? নাদির একটু আমতা আমতা করে বলল, বেশি নয়, মাত্র 20,000। কথাটা শুনে রূপার মনটা একদম দমে গেল। সে তো বাঁধনকে স্পষ্ট বলে এসেছে যে 1 সপ্তাহের মধ্যে ল্যাপটপ ফেরত দিয়ে দিবে। এখন স্যালারি তো পাওয়া যায় মাস শেষে, আর এভাবে মাস শেষে 20,000 করে জমিয়ে ল্যাপটপের দাম শোধ করতে গেলে তো কয়েক মাস কেটে যাবে। সে চিন্তিত গলায় বলল, কিন্তু আমি তো বলেছি 1 সপ্তাহের মধ্যে ফেরত দিব, এখন কি হবে? নাদিরা রূপার কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলল, 1 সপ্তাহ? আচ্ছা, আমি মামাকে বলে দেখব টাকাটা অগ্রিম দিতে পারে কিনা। রূপা আবেগ সামলাতে না পেরে নাদিরাকে শক্ত করে জড়িয়ে ধরল। চোখে একরাশ কৃতজ্ঞতা নিয়ে ছলছল গলায় বলল, থ্যাংক ইউ দোস্ত, তুই যে এই বিপদে এত বড় একটা উপকার করলি তা তোকে বোঝাতে পারবো না। নাদিরা আলতো করে রূপার পিঠ চাপড়ে দিল। বান্ধবীদের এই আবেগ দেখে বেশ সহজ আর আপন সুরে বলল, আরে ধুর পাগলি, বান্ধবীর জন্য এইটুকু তো করাই যায়, এর জন্য আবার থ্যাংক ইউ কিসের? আমি আজকেই মামার সাথে কথা বলে কাল তোকে সব ফাইনাল জানিয়ে দেব। নাদিরার কোল থেকে সরে রূপা এবার সোজা হয়ে বসল। চোখে মুখে তখন এক অন্যরকম জেদ আর মরিয়া ভাব। কিছুক্ষণ ভেবে কৃতস্তত করে আবার বলল, আচ্ছা, আর কোনো কাজ নেই রে? মানে বলছিলাম কি, একসাথে যদি দুটো কাজ করা যেত তাহলে টাকাটা একটু তাড়াতাড়ি উঠতো। বৃষ্টি এতক্ষণ সবার কথা মন দিয়ে শুনছিল। এবার রূপার দিকে তাকিয়ে চট করে একটা বুদ্ধি দিয়ে বলল, একটা দারুণ আইডিয়া আছে। সাকিন ভাইয়ের দোকানে ফুল বিক্রি করার কাজটা কেমন হবে বলতো? কেক ডেলিভারির চাপ তো সবসময় থাকবে না। যখন তুই ফ্রি থাকবি তখনই সাকিন ভাইয়ার দোকানে বসে ফুল বিক্রি করবি। ওখান থেকে মাসে যদি 5-6 হাজার টাকাও আসে, এই সংকটের সময়ে সেটাই বা কম কি? বৃষ্টির মুখে
কথাটা শুনে রূপা খুশিতে চিৎকার করে উঠল। সাকিন ভাইয়ের কথা তো রূপার মাথা থেকে পুরো কেটেই গিয়েছিল। সাকিন হচ্ছে বান্ধবীদের পুরো ফ্রেন্ড সার্কেলের বড় ভাই। বাজারের ওদিকে সাকিন ভাইয়ের দুটো দোকান আছে, একটা কসমেটিক্সের আর অন্যটা সুবাস ছড়ানো ফুলের। রূপার মাঝে মধ্যেই দল বেঁধে দোকানে কসমেটিক্স বা ফুলের জিনিসপত্র কিনতে যেত। আর সেই কেনাকাটা আসা যাওয়ার সূত্র ধরে সাকিন ভাইয়ের সাথে বান্ধবীদের ভাই বোনের মতো একটা সুন্দর আর মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে। সবাই সাকিন ভাইকে ভীষণ শ্রদ্ধা করে আর আপন ভেবে বড় ভাই বলে ডাকে। 9/5/2026 মঙ্গলবার। দেখতে দেখতে কেটে গেছে 4টি দিন। এই 4 দিনে রূপার জীবনটা যেন পুরোপুরি বদলে গেছে। সকাল শুরু হয় কলেজ দিয়ে আর দিন শেষ হয় কেক ডেলিভারি আর ফুল বিক্রির ক্লান্তিতে। ফাঁকা সময় পেলে এসে সাকিন ভাইয়ের দোকানে বসেও ফুল বিক্রি করে আর সময় মতো ছুটে যায় কেক ডেলিভারি কাজে। শরীরটা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তার চেয়েও বেশি ক্লান্ত হয়ে পড়ে মনটা। কারণ যতই কাজ করুক তার কাঙ্ক্ষিত লক্ষ্যটা এখন অনেক দূরে। নাদিয়ার মামা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অগ্রিম কোনো টাকা দেওয়া হবে না, আগে কাজ তারপর পারিশ্রমিক। বাধ্য হয়ে রূপা এই শর্ত মেনে নিয়েছে। সাকিন ভাইয়ের কাছ থেকে অগ্রিম 50,000 টাকা জোগাড় করতে পেরেছে ঠিকই, কিন্তু এখনও আরও 1,10,000 টাকা প্রয়োজন। সেই টাকার কথা মনে পড়লে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। বারবার হিসাব মিলায়, বারবার ভাবে, কিন্তু কোনো পথ খুঁজে পায় না। তার উপর প্রতিদিন কলেজে মিথ্যে বলতে হচ্ছে। আকাশের ক্লাসটুকু করে কখনো শরীর খারাপের অজুহাত, কখনো মায়ের অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে চলে আসে কাজে। প্রথম ব্যাপারটা সহজ মনে হলেও এখন প্রতিদিন একটা অপরাধ বোধ বুকের ভেতর কুড়ে কুড়ে খায় তাকে। কিন্তু উপায় কি? সময়ের সঙ্গে যুদ্ধ করা মানুষদের কাছে অনেক সময় সত্য বলার সুযোগও থাকে না। সবচেয়ে বেশি কষ্টের বিষয় হলো এই 4 দিনে বাঁধনের সাথেও তার একবারের জন্য দেখা হয়নি। বাঁধন এখন নিয়মিত সুপার কার্যালয়ে আসা যাওয়া করে। খুব সকালে বেরিয়ে যায় আর রাত গভীর করে বাড়ি ফেরে। রূপাও সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে। একই বাড়িতে থেকেও যেন তারা 2 ভিন্ন পৃথিবীর মানুষ হয়ে গেছে। রূপা জানেও না এই কয়েকদিনে বাঁধন কেমন আছে, আর বাঁধনও জানে না রূপা প্রতিদিন নিজের স্বপ্ন আর প্রয়োজনের মাঝখানে দাঁড়িয়ে কতটা লড়াই করে যাচ্ছে। প্রতিদিনের মতো আজও আকাশের ক্লাস শেষ করে বৃষ্টির সাহায্যে ছুটি নিয়ে রূপা দ্রুত ছুটল কেক ডেলিভারির দোকানে পা রাখতেই গতি থমকে গেল। সামনে দাঁড়িয়ে আনসার শেখ, দোকানের মালিক নাদিয়ার মামা। মুখে বিরক্তি। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, এভাবে প্রতিদিন খেয়াল খুশি মতো দেরি করে আসার মানে কি? দোকান কি বাপের বাড়ি? নবাবজাদির মতো এই বাড়িতে চলে এলে। লজ্জায় মাথা নিচু করে ফেলল রূপা। এই 4 দিনে খুব ভালো করে বোঝা হয়ে গেছে আনসার শেখ বড্ড কঠিন ধাঁচের মানুষ। কাজের জায়গায় ফাঁকিবাজি একদম বরদাস্ত করেন না। নিজের কান্না চেপে শান্ত জড়ো গলায় জবাব এলো, আই এম সরি স্যার, আসলে কলেজের একটা জরুরি ক্লাস শেষ করে বাস ধরে আসতে হয় তো, তাই মাঝে মাঝে দেরি হয়ে যায়। সন্ধিয়ান চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন আনসার শেখ, তারপর চড়া গলায় প্রশ্ন করলেন, কলেজে পড়ো, সম্মানজনক ভবিষ্যৎ আছে, তাহলে এই বয়সে পড়াশোনা বাদ দিয়ে রোদে রোদে ঘুরে কেক ডেলিভারি করার মতো এই খাটুনির কাজ করছো কেন? দরকারটা কি? বুকটা ধক করে উঠল রূপার। গোপন শত ফাঁস হয়ে যাওয়ার ভয়। কিছু উত্তর চিৎকার করে দিতে ইচ্ছে করে, কিন্তু বর্তমান পরিস্থিতি সে অনুমতি দেয় না। মুহূর্তখানেক চুপ থেকে আত্মসম্মান বাঁচিয়ে ধরা গলায় রূপা উচ্চারণ করলো, স্যার প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি নিজের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে এখানে কথা বলতে চাইছি না। মুখের চামড়া শক্ত হয়ে উঠল আনসার শেখের। আর কোনো প্রশ্ন করলেন না। তার ছেলে সুরে সংক্ষেপে নির্দেশ দিলেন, ঠিক আছে, পার্সোনাল কথা ঘরেই থাক। এখন আর দাঁড়িয়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি পোশাক বদলে রেডি হয়ে যাও। একটা স্পেশাল কেকের অর্ডার আছে, পার্সেলটা নিয়ে এখনই বের হতে হবে। মাথা নেড়ে ভেতরের রুমের দিকে পা বাড়ালো রূপা। 4 দিন তো কেটেই গেল, হাতের সময় আছে আর মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে বাকি 1,10,000 টাকার পাহাড় টপকাতেই হবে। তবুও থমকে যাওয়া যাবে না। কিছু যুদ্ধ এমন হয় যেখানে ক্লান্ত হয়ে ভেঙে পড়ার অধিকার থাকলেও থমকে দাঁড়িয়ে যাওয়ার কোনো অধিকার থাকে না। অন্যদিকে বৃষ্টি আজও আগের মতোই কলেজ ফাঁকি দিয়ে সাকিন ভাইয়ের দোকানের দিকে পা বাড়ালো। উদ্দেশ্য একটাই, রূপার হয়ে ফুল বিক্রি করা। কারণ রূপা সবসময় দোকানে থাকতে পারে না। রূপার মূল কাজ কেক ডেলিভারি। দিনের বেশিরভাগ সময় রূপাকে রাস্তায় রাস্তায় ছুটে বেড়াতে হয়, তাই ফুলের দোকানে রূপা থাকে শুধু অল্প কিছু সময়ের জন্য। আর সে অল্প সময়ের ভিত্তিতেই রূপার স্যালারি ধরা হয়েছিল মাত্র 3,000। কিন্তু সময়ের সাথে সাথে সেই অল্প সময়টা যেন নীরবে বদলে গেছে দায়িত্বে। কারণ রূপা না থাকলেও দোকানের কাজ থেমে থাকে না, আর সেই শূন্য জায়গাটাকে নিঃশব্দে ভরে দিয়েছে বৃষ্টি।
প্রতিদিন সকাল থেকে দুপুর, আবার দুপুর থেকে বিকেল বৃষ্টির উপর হয়ে পুরো দোকান সামলায়, ফুল সাজায়, ক্রেতাদের সাথে কথা বলে, আর একা হাতে গুছিয়ে রাখে পুরো কাজের ভার। বৃষ্টির এই নিঃশব্দ পরিশ্রমে ধীরে ধীরে স্যালারিটাও বেড়ে 6,000-এ পৌঁছে গেছে। যদি এসব কোনো কিছুই রূপা জানে না, আর জানলে রূপা কোনোভাবে এটা মেনে নিত না। এটা বৃষ্টি খুব ভালো করেই জানে। দোকানে পৌঁছে বৃষ্টি ধীরে ধীরে ভেতরে ঢুকে সাকিন ভাইয়ের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল। আসসালামু আলাইকুম শাকিন ভাইয়া, কেমন আছেন? মুখে একটা চেনা সাকিনের হাসি ফুটে উত্তর এলো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রে বোন, ভালো আছি। তা তোমার খবর কি? নরম আর বিনয়ী গলায় বৃষ্টির জবাব এলো। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আজ আসতে একটু বেশি দেরি হয়ে গেল, আসলে কলেজ থেকে সব গুছিয়ে আসতে হলো তো, তাই। স্বাভাবিক আর আপন ভঙ্গিতেই সাকিন বললেন। আরে না না, এটা কোনো ব্যাপারই না। তোমার যখন সুবিধা হয় তখনই আসবে, একদম চিন্তা করবে না। বুকের ভেতর থেকে স্বস্তির একটা হালকা নিঃশ্বাস বের হলো। তারপর চারপাশটা দেখে নিয়ে ধীরে ধীরে মুখের উপর মাস্কটা টেনে ভালো করে পরে নিল বৃষ্টি। কাপড়ের এই মাস্কটাই এখন নীরব পরিচয়, সবচেয়ে বড় আড়াল আর সুরক্ষা কবচ। কলেজে চেনা কেউ এসে ফুল বিক্রেতা হিসেবে চিনে ফেলবে, সেটা কিছুতেই চাই না। এই ছোট্ট মাস্কের আড়ালে কত বড় একটা নীরব লড়াই প্রতিদিন একা হাতে হাসি মুখে বহন করা হচ্ছে, কেউ যেন না জানে। কাউন্টারের পাশে গিয়ে দাঁড়ালো বৃষ্টি। একদম নিঃশব্দে নতুন আসা তাজা ফুলগুলো গুছিয়ে বালতিতে সাজাতে শুরু করলো। একটার পর একটা গোলাপ আর রজনীগন্ধা যেন বৃষ্টির মায়াবী আঙুলের ছোঁয়ায় আরো বেশি জীবন্ত হয়ে উঠছে। সুবাসিত ফুলগুলোর ভেতরেই যেন লুকিয়ে আছে রূপার না বলা তীব্র ক্লান্তি, বৃষ্টির না বলা বিশাল দায়িত্ব, আর দুজনের এক অজানা ভালোবাসার নীরব ডানা মেলার গল্প। হঠাৎ করে আকাশ কোথা থেকে এসে ফুলের দোকানের সামনে বাইক থামালো। বাইকের ইঞ্জিনটা গরম হয়ে ধোঁয়া ছাড়ছে। সে পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিয়ে কানে তুলল। হুট করে আকাশকে দোকানের সামনে দেখে বৃষ্টি যেন এক লহমায় চমকে গেল। দ্রুত মুখ ঘুরিয়ে অন্যদিকে দাঁড়িয়ে পড়ল, যেন তাকে চিনতে না পারে। বুকের ভেতর তখন ভয়ের তীব্র ঝড়। একটাই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সর্বনাশ, এই হিটলার লোকটা এখানে এই সময় কি করছে? আমাকে দেখে ফেলেনি তো? রুদ্ধশ্বাস ভাবনার মাঝে বাইকের উপর থেকেই ভেসে এলো আকাশের গম্ভীর আর চেনা কণ্ঠস্বর। এক্সকিউজ মি আপু, একটু শুনবেন? আকাশের ডাকে যেন আরো একবার বড়সড় ধাক্কা খেলো। বুকের ভেতরটা ড্রামের মতো ধকধক করে উঠলেও কোনো মতে কাঁপন সামলে নিল বৃষ্টি। শক্ত করে ঢোক গিলে গলাটা যতটা সম্ভব বদলে ধীরে ধীরে কিন্তু পেছন ফিরে না তাকিয়েই জবাব দিল। জি বলুন স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কি ফুল লাগবে? আকাশের দুভুরু মুহূর্তের মধ্যে কুঁচকে এক হয়ে গেল। কাস্টমারদের সাথে কথা বলার এই কণ্ঠটা শোনা মাত্রই ভেতরের গোয়েন্দা মনটাই অদ্ভুত খটকা। এই কণ্ঠস্বরটা বড্ড চেনা চেনা লাগছে, খুব কাছের কোনো মানুষের, বহুদিনের অতি পরিচিত কোনো ছায়া। বাইকের ওপর বসেই দোকানের ভেতর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ল আকাশ। আপু, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, আর আপনি ওভাবে উল্টো দিকে দেয়াল ঘেঁষে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই কাঁপতে থাকা হাত দুটো শক্ত করে চেপে ধরল বৃষ্টি। ধরা পড়ে যাওয়ার এক চরম ভয় যেন গলায় এসে আটকে গেছে। কথা বের হতে চাইছে না। কোনো রকমে কণ্ঠের কাঁপুনি আড়াল করে বলল, না না স্যার, কোনো সমস্যা না, এমনি ফুলগুলো গোছাচ্ছিলাম তো, তাই। আকাশের গলার আওয়াজটা এবার আরো কড়া শোনালো, যেন বাইকের উপর বসে আর একটু সামনের দিকে ঝুঁকে এসেছে। আকাশ বলল, তো আপনি ওইভাবে দাঁড়িয়েছেন কেন? সামনের দিকে ঘোরেন। কথাটা শুনে ভেতরের রাগটা যেন একদম চড়াত করে মাথায় চড়ে গেল বৃষ্টির। মনে মনে একগাদা ঝাঁঝালো গালি উতলে উঠল। ঘুরতে কেন হবে শুনি? মেয়ে মানুষ দেখার এতই যেহেতু শখ, এতই যেহেতু ইচ্ছে, তাহলে এই দোকানে কি সোজা গাঙ্গিনাপার গিয়ে দেখে আসুক না কেন? ওখানে তো মেয়েদের অভাব নেই। কিন্তু এই জ্বলন্ত রাগটা বাইরে প্রকাশ করার কোনো উপায় নেই। এখন একটু রাগ দেখাতে গেলেই গলার আসল স্বর বেরিয়ে আসবে, আর হিটলার স্যার 1 সেকেন্ডে চিনে ফেলবে। কলেজের একটা মেয়েকে এভাবে রাস্তার ধারের দোকানে ফুল বিক্রি করতে দেখলে যে কি পরিমাণ কেলেঙ্কারি হয়ে যাবে, সেই চিন্তাতেই বৃষ্টির পিঠের চামড়া ঠান্ডা হয়ে গেল। তার এই রুদ্ধশ্বাস ভাবনার মাঝে আকাশ আবার অধৈর্য গলায় তাগিদা দিল, কাস্টমারের থেকে মুখ ঘুরিয়ে কথা বলাটা অভদ্রতা, এদিকে ঘুরুন। বৃষ্টি এবার পড়ল মহা বিপদে। এখন উপায় কি? এই লোকটা চোখ তো আর সাধারণ চোখ নয়, একদম হাই পাওয়ারওয়ালা চশমার মতো তীক্ষ্ণ। এই চোখে চোখ পড়লেই নিশ্চিত চিনে ফেলবে। এখন কি করা যায় ভাবতে ভাবতে হুট করে মগজে একটা দুর্ধর্ষ বুদ্ধি খেলে গেল। চট করে গলাটা যতটা সম্ভব মোটা আর অদ্ভুত বানিয়ে বৃষ্টি পড়ল,
আপনি একটু দাঁড়ান স্যার, আমি একটা জিনিস নিয়ে এক্ষুনি আসছি। বলেই বৃষ্টি এক দৌড়ে দোকানের পেছনের অন্ধকার ঘরটাই ঢুকে গেল। বাইকের ওপর বসে আকাশ বিরক্তির এক শেষ হয়ে দুই ভুরু একদম কুঁচকে ফেলল। ভারী অদ্ভুত তো মেয়েটা, কাস্টমার সামনে দাঁড় করিয়ে রেখে এভাবে হুট করে ভেতরে চলে গেল কেন? চরম বিরক্ত মুখে বাইকের উপর বসেই রইল সে। এদিকে ভেতরে ঘরে ঢুকে বৃষ্টি তো তখন হন্য হয়ে পথ খুঁজছে। হুট করে চোখ পড়লো সাকেন ভাইয়ের বোনদের ফেলে যাওয়া একটা সস্তা মেকআপ বক্সের ওপর। আর যায় কোথায়? সময় নষ্ট না করে বৃষ্টির চটপট আঙুলে একগাদা গাঢ় সাদা মেকআপ বা পাউডারের পেস্ট নিয়ে চোখের কোনায় আর চোখের চারপাশে একদম ভুতুড়ে স্টাইলে লেপে দিল, যাতে সহজে আসল চোখ দুটো ধরাই না যায়। তারপর গায়ের ওড়নাটা টেনে মাথার উপর একদম লম্বা করে ঘোমটার মতো করে পেঁচিয়ে নিল। সবশেষে আয়নায় নিজের সেই ভূত কিমাকার চেহারাটার দিকে তাকিয়ে বৃষ্টি নিজেই আর হাসি চেপে রাখতে পারল না। নিজের মুখে হাত চাপা দিয়ে ফিসফিস করে হেসে উঠল। মিস্টার আকাশ রহমান, দেখি এবার আমাকে চেনো কিভাবে। একদম চুনকালি নখা ভূতের মতো লাগছে। আসে এবার, যত পারো চোখ বড় বড় করে তাকাও। বৃষ্টি বাইরে এসে দেখে আকাশ বিরক্ত হয়ে বাইকের উপর বসে আছে। খুব সাবধানে দোকানের কাউন্টারের মাঝে গিয়ে দাঁড়ালো বৃষ্টি। আকাশ চোখ তুলে তাকালো। বৃষ্টির চোখে মুখে ওভাবে গাঢ় সাদা মেকআপের লেপালেপি দেখে মুহূর্তের মধ্যে আকাশের নাক খুঁচকে গেল। মনে হলো যেন আস্ত এক ময়দার বস্তার সামনে দাঁড়িয়ে আছে। আকাশ চিবুক বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে পড়ল, এই জন্যই তো বলি বাজারে আজকাল ময়দা পাওয়া যায় না কেন? সব তো দেখি এই দোকানে এনে মজুত করা হয়েছে। কথাটা শুনে বৃষ্টির ভ্রু কুঁচকে আসলো। ভেতর থেকে রাগ চরচর করে বাড়লেও গলাটা মোটা আর বিকৃত করে বৃষ্টি পড়ল। কিছু বললেন স্যার? আকাশ না সূচক মাথা নাড়ল, তবে চোখ সরালো না। বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ আর গভীর নজরে তাকিয়ে রইল বৃষ্টির দিকে, যেন ওই কিম্ভূত কিমাকার সাজার আড়ালের আসল রূপটা পড়ার চেষ্টা করছে। এরপর হুট করেই আকাশের ঠোঁটের কোণে এক বাঁকা রহস্যময় হাসি ফুটে উঠল। বাইকের হাতলে এক হাত রেখে আকাশ বেশ রসিয়ে রসিয়ে বলল, আপনি না অনেক সুন্দর, প্রেম করবেন আমার সাথে? কথাটা শুনে বৃষ্টির পুরো ভিড়মি খাওয়ার জোগাড়। এই হিটলার স্যার এত বড় ফ্ল্যাট! রাগে ক্ষোভে আর অপমান হয়ে বৃষ্টির ইচ্ছে করলো হাতের ফুলের তোড়াটা দিয়ে আকাশের মাথায় সজোরে একটা বাড়ি মারতে। থানায় রিমান্ডে কাল বাঁধা হয়েছে মারুফ হোসেনকে। কাল তাকে অনেক বাধ্য করে দেশে ফিরিয়ে আনা হয়েছে, আর পুলিশ অ্যাকশন নিয়ে ধরে রিমান্ডে ঢুকিয়ে সোজা 4 হাত পা বেঁধে রেখেছে। মারুফের পিঠের চামড়া ফেটে তখন রক্তারক্তি অবস্থা। থানায় আসলো বাঁধন। উদ্দেশ্য মারুফ হোসেনের সাথে দেখা করা। দেখতে চাই কেমন পুরুষ যে স্ত্রীকে ধরে রাখতে পারে না। বাঁধন থানায় ঢুকতেই সব পুলিশ একদম অ্যাটেনশন হয়ে স্যালুট জানালো। ঠিক সেই মুহূর্তে রিমান্ড রুমের ভারী লোহার দরজা খুলে অখিল বের হলো। হুট করে বাঁধনকে থানায় দেখে বুক চিতিয়ে চট করে স্যালুট দিয়ে অখিল বলল, তুই এখানে আসবি, আমাকে ফোন দিবি তো? বাঁধন এসবের কোনো উত্তর না দিয়ে হাত তুলে স্যালুটটা রিসিভ করলো। তারপর একদম গম্ভীর মেধিন গলায় প্রশ্ন করলো, মারুফ হোসেন কোন ছেলে? অখিল তাৎক্ষণিক নিজের বন্ধুমহল ভুলে একদম প্রফেশনাল টোনে সোজা হয়ে দাঁড়িয়ে জবাব দিল, 3 নম্বর ইন্টারোগেশন সেলে ক্লোজড জেরা চলছে। আলতাফ স্যার করা অর্ডার, 24 ঘন্টার ভেতরে ফরওয়ার্ড করতে হবে। ফরেন কারেন্সি আর স্মাগলিং এর সোর্সগুলোর খোঁজ 3rd ডিগ্রি দেওয়া হচ্ছে। বাঁধন ঠান্ডা চোখে হাড় হিম করা দৃষ্টিতে তাকিয়ে সংক্ষেপে জানতে চাইল। কি ওগলালো? অখিল একটা দীর্ঘশ্বাস ফেলে জানালো, হ্যাঁ, 3rd ডিগ্রি দেওয়ার পর কেবল মুখ খোলা শুরু করেছে। শুধু এইটুকু স্বীকার করেছে যে এই স্মাগলিং আর ক্রাইমের লাইনে ও নিজে থেকে আসতে চায়নি। ওকে এই নোংরা পথে নামতে বাধ্য করেছে ওর প্রাক্তন স্ত্রী। কথাটা শোনা মাত্রই বাঁধনের খটকা লাগলো। মারুফ হোসেনের প্রাক্তন স্ত্রী, তার প্রাক্তন স্ত্রী তো মিসেস রজনী রহমান, যে এখন তার নিজের বাবার স্ত্রী। জটলাটা যেন মাথার ভেতর চটচট করে পাকিয়ে উঠল। বাঁধনের ক্ষুরধার বুদ্ধিও যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। সে অখিলের দিকে তাকিয়ে একটু গম্ভীর আর নিচু স্বরে বলল, আমাকে ভেতরে নিয়ে চল, আমি নিজে কাস্টাডি ইন্টারোগেট করব। অখিল চটপট জবাব দিয়ে বলল, আয়। ভারী লোহার দরজাটা ক্যাচক্যাচ শব্দে খুলে গেল। দুজনে চলে আসলো রিমান্ড সেলের ঘুমোট অন্ধকারের। মারুফ হোসেন ঘাটা কাত করে ঝিমোচ্ছে। চামড়া ফেটে যাওয়া শরীরে পুলিশের করা 3rd ডিগ্রির ক্ষতগুলো টাটকা লাল হয়ে আছে। অখিল মারুফ হোসেনের চিরকুটটা শক্ত মুঠায় চেপে ধরে একটা ঝাড়া মেরে কড়া গলায় থমকে বলল, এই সোজা হয়ে বস, চোখ খোল, স্যার এসেছেন। মারুফ হোসেন ব্যথায় ককিয়ে উঠে ধীরে ধীরে ঝাপসা চোখে তাকালো। সামনে দাঁড়ানো চিপচিপে সুদর্শন আর ইস্পাত কঠিন মেজাজের পুরুষ বাঁধনকে দেখে তার চোখের চোখ দুটো কেমন কুঁচকে গেল।
বাঁধন এক মুহূর্তে থমকে দাঁড়ালো। মারুফ হোসেনের মুখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ নজরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো অবয়বটা। এটাই কি রজনী রহমানের প্রাক্তন স্বামী, অর্থাৎ রূপার জন্মদাতা বাবা? কিন্তু এই নোংরা লোকটার মলিন চেহারার সাথে রূপার সে নিষ্পাপ রূপের একটুও মিল পাচ্ছে না বাঁধন। পৃথিবীর সব বাবা সন্তানের চেহারার মাঝে রক্তের টানে অন্তত 1% হলেও একটা অদৃশ্য মিল থাকে, কিন্তু এই লোকটাকে দেখে 0% মিলও খুঁজে পাচ্ছে না বাঁধন। ভেতরের খটকাটা আরো গাঢ় হলো। বাঁধন একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের কাঠের চেয়ারটা টেনে মারুফ হোসেনের ঠিক মুখোমুখি বসলো। তারপর তার চোখের মনিতে সরাসরি হাড় হিম করা দৃষ্টি রেখে একদম ঠান্ডা আর ধারালো গলায় কেটে কেটে বলল, আপনার প্রাক্তন স্ত্রীর নাম কি? মারুফ হোসেন মুখে কুলু পেটে বসে আছে। মিনিট খানেক কেটে গেল, কিন্তু লোকটা টু শব্দটিও করলো না। বাঁধনের চোখের মনি দুটো স্থির হয়ে আছে মারুফের দিকে, তার ধৈর্য ফুরিয়ে আসছে। বাঁধন হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, মারুফ, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। সহজ প্রশ্ন করেছি, আপনার স্ত্রীর নাম কি? মারুফ হোসেন কাপা কাপা গলায় বিড়বিড় করে বললেন। রজনী। বাঁধনের চোয়াল শক্ত হয়ে উঠল। যা সন্দেহ করেছিল সেটাই, এই লোকটাই রজনী রহমানের প্রথম স্বামী। বাঁধন অখিলের দিকে একটা চাহনি দিল। অখিল ততক্ষণে ফাইলটা গুছিয়ে নিয়েছে। বাঁধন আবার মারুফের দিকে ঝুঁকিয়ে এসে ঠান্ডা গলায় বলল, আপনার সন্তানের নাম কি? মারুফ হোসেন মাথা নাড়ালো, যেন কিছুই জানে না। আমার কোনো সন্তান নেই স্যার। বাঁধনের ঠোঁটে একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সে চেয়ারের হাতলে আঙুল দিয়ে মৃদু টোকা দিয়ে বলল, ডোন্ট লাই টু মি মারুফ। রেকর্ড চেক করার আগে আমি আপনার প্রোফাইল তৈরি করে রেখেছি। মিথ্যা বলে নিজের বিপদ বাড়াবেন না। মারুফ হোসেন এবারও ঘাড় শক্ত করে রাখলো। আমি মিথ্যা বলি না স্যার, যা সত্য তাই বলছি। বাঁধন যেন খুব একটা মজার কথা শুনলো এমন ভঙ্গি করে একটু হাসলো। তারপর ধীর স্থির স্বরে বলল, আসামি মিথ্যা বলে না, এই কথা পাগলেও বিশ্বাস করবে না। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি কি বলছেন তার চেয়ে বড় কথা আপনি কি লুকাচ্ছেন। মারুফ হোসেন বাঁধনের চোখে চোখ রেখে একটু সাহস সঞ্চয় করার চেষ্টা করলো, কিন্তু বাঁধনের সেই ইস্পাত কঠিন দৃষ্টির সামনে সে বেশিক্ষণ টিকতে পারল না। সে আমতামতা করে বলল, আমি সব বলি না স্যার, কাজেরটাই বলি। অকারণে মিথ্যা বলার অভ্যাস আমার নাই। বাঁধন এবার সোজা হয়ে বসলো। মারুফ হোসেনের শরীরের প্রতিটি অঙ্গভঙ্গি যেন এক একটা কুলো। সে একদম স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, তার মানে আপনি স্বীকার করছেন আপনার কোনো সন্তান নেই? মারুফ হোসেন একটু ইতস্তত করে মাথা নাড়ালো। হুম। তলোয়ারের মতো প্রস্তুত ছুড়ে দিল বাঁধন। তাহলে রূপাকে? রূপা নামটা কানে যেতেই মারুফ হোসেনের জন্য বিদ্যুৎ স্পৃষ্টের মতো অবস্থা হলো। এতক্ষণ যে মানুষটা ছিল, নামটা শোনার সাথে সাথে তার সমস্ত জড়তা যেন মুহূর্তেই উবে গেল। তিনি আতঙ্কের দৃষ্টিতে বাঁধনের দিকে তাকালেন, ভাঙা গলায় বললেন, রূপা? বাঁধন ঝুঁকে পড়ল। শিকারী যেমন ওত পেতে থাকে, বাঁধনের প্রতিটি অঙ্গভঙ্গিতে এখন সেই শানিত হিংস্রতা। সে ধারালো গলায় বলল, ইয়েস, রূপা। মারুফ হোসেন দ্রুত মাথা নিচু করে ফেললেন। তার হাতের আঙুলগুলো কাঁপছে। তিনি দম নিতে নিতে বললেন, আমার কোনো সন্তান নেই স্যার। বাঁধন চেয়ারটা একটু পিছিয়ে নিল। তার চোখে এখন আগুনের হালকা শেষলেশের হাসি হেসে বলল, তাহলে রূপা মেয়েটাকে? মারুফ হোসেন এবার পুরো গুটিয়ে গেলেন। ভয়ে শুকিয়ে যাওয়া কণ্ঠে বললেন, জানি না স্যার। বাঁধনের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। গুমট ভাবটা যেন আরো বেড়ে গেল। গর্জন করে বলল, ডোন্ট লাই টু মি। সব জানেন আপনি। মারুফ হোসেন কাঁপতে কাঁপতে মাথা নিচু করেই বললেন, সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। ইশতিয়াক আর সীমার জীবনটা আর 10টা সাধারণ স্বামী স্ত্রীর মতো কাটছে না। ইশতিয়াক যেন সুযোগ পেলে সীমার উপর নিজের সব রাগ উগড়ে দেয়। কথায় কথায় গায়ে হাত তোলে। এক কথায় রূপাকে হারিয়ে সে যেন পুরোপুরি অন্ধ হয়ে গেছে। ভালো মন্দের তফাৎ করার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছে। সীমা মেয়েটা জন্মগতভাবে অনেক শান্ত আর নরম স্বভাবের, তাই সংসারের সব ঝড়ঝাপটা মুখ বুঝে মানিয়ে নেয়। তবে আজ সীমার জীবন একটা খুশির দিন। ময়মনসিংহে আনন্দমোহন কলেজে আজ তাকে ভর্তি করে দেওয়া হয়েছে। এসএসসিতে তার পয়েন্ট বেশ ভালো থাকায় সহজেই চান্স পেয়ে গেছে সে। এখন থেকে ইসরাত আর সীমা একসাথে কলেজে যাওয়া আসা করবে। কলেজ ছুটির পর সীমা আর ইসরাত মনের আনন্দে গল্প করতে করতে বাড়ি ফিরছিল, কিন্তু হুট করে তাদের সে আনন্দে বাধা পড়ল। রাস্তার এক কোনায় কয়েকজন বাঁকাটে ছেলে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। সীমা আর ইসরাতকে ওদিক দিয়ে হেঁটে যেতে দেখে তারা নোংরা মন্তব্য ছুটতে লাগলো। একজন বাঁকাটে সীমার দিকে তাকিয়ে একটা কুৎসিত শেষ দিয়ে বলল, কিরে, নতুন নাকি?
আগে তো কখনো দেখিনি এই এলাকায়। তার কথা শুনে পাশে থাকা আরেকজন বখাটে হেসে উঠে বলল। টিটকারি মারতে মারতে একজন ছেলে তো সরাসরি এসে ইসরাত আর সীমার পথ আটকে দাঁড়ালো। ইসরাত ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে একটু কড়া গলায় বলল। কি হয়েছে, আমাদের পথ আটকিয়েছেন কেন? ছেলেটি ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি ফুটিয়ে উগ্র ভঙ্গিতে বলল। একটু লুতুপুতু করতে পথ আটকিয়েছি, বুঝেছ সুন্দরী? সীমা এমনিতে ভীষণ ভীতু আর শান্ত প্রকৃতির মেয়ে হতে পারে, কিন্তু আমার নোংরা কথা সে কখনোই সহ্য করতে পারে না। এবারও পারল না। বকেটা ছেলেটার নোংরা মুখের কথা শেষ হওয়ার আগে সীমা নিজের ডান হাতটা বাতাসে তুলে সজোরে ছেলেটার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে চারপাশটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সীমার আগে কাঁপতে কাঁপতে গর্জে উঠে বলল। লজ্জা করে না আপনাদের? রাস্তায় মেয়েদের দেখলে মা বোনদের মতো সম্মান না দিয়ে এমন নোংরামি করতে করতে বাবা মা কি ঘরে কোনো দিন কোনো ভালো শিক্ষা দেয়নি? থাপ্পড়ে সেই চলা শব্দে বকাটে ছেলেগুলোর চোখ এক মুহূর্তে কপালে উঠল। থাপ্পড় খাওয়া ছেলেটা নিজের লাল হয়ে যাওয়া গালায় হাত দিয়ে হিংস্র চোখে সীমার দিকে তাকিয়ে গর্জন করে বলল। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? সীমা রাগে আর অপমানে কাঁপতে কাঁপতেও নিজের জেদ ধরে রাখলো। সে শটান দাঁড়িয়ে কড়া গলায় বলল। বেশ করেছি, আর একবার মুখে এমন নোংরা কথা আনলে আরো দেবো। ঠিক তখনই বাইক থেকে নেমে এলো দলের অন্য বাকেটের ছেলেটা। সে ধীর পায়ে সীমার সামনে এসে দাঁড়ালো এবং পা থেকে মাথা পর্যন্ত খুব নোংরা ভাবে তাকে পর্যবেক্ষণ করলো। তারপর কিছু বুঝে ওঠার আগে আচমকা এক ঝটকায় সীমার গলা থেকে ওড়নাটা টান দিয়ে নিজের হাতে নিয়ে নিল। ওড়না কেড়ে নিতে সীমা তীব্র লজ্জা আর অপমানে দুহাত দিয়ে নিজের বুক ঢাকতে ঢাকতে রাস্তার মাটিতে বসে পড়ল। ইসরাত এই ভয়ানক কাণ্ড দেখে কান্নায় ভেঙে পড়লো এবং বখাটেদের হাত জোর করে অনুরোধ করতে লাগলো। কি করছেন আপনারা? প্লিজ দিয়ে দিন ওড়নাটা ফিরিয়ে দিন। কিন্তু ইসরাতের কান্নায় কারো মন করল না। ওড়নাটা হাতে নিয়ে বকাটা ছেলেগুলো উচ্চ শব্দে পৈশাচিক হাসিতে মেতে উঠল। আশপাশে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছিল, কিন্তু কেউ একটা পাও এগিয়ে আসার সাহস পাচ্ছিল না, কারণ ওই বকাটে ছেলেগুলোর কোমরে অস্ত্র গোছা ছিল। কেউ একটু নড়াচড়া করলেই তারা মেরে ফেলার হুমকি দেয়। তাছাড়া ছেলেগুলো এই এলাকারও নয়, অন্য কোনো গ্যাংয়ের। সীমা নিজের সবটুকু শক্তি হারিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললো। লজ্জা আর অপমানে মাটিতে বসে কেঁদে কেঁদে সে বখাটেদের উদ্দেশ্যে মিনতি করতে লাগলো। আল্লাহর দোয়াই লাগে, আমার ওড়নাটা ফিরিয়ে দিন। আমি আপনাদের বোনের মতো, নিজের বোনকে এভাবে রাস্তার মাঝখানে অসম্মান করবেন না প্লিজ। বকাটে ছেলেগুলো পাগলের মতো পৈশাচিক হাসিতে মেতে রইল, কিন্তু তাদের সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। ঠিক তখনই রাস্তার মোড় ঘুরে তীব্র গতিতে পরপর তিনটা বাইক এসে বিকট শব্দে ব্রেক চেপে থামলো। বাইক আরোহীদের দেখা মাত্র ইসরাতের ফ্যাকাশে মুখে চিলতে চস্তির হাসি ফুটে উঠল, কারণ প্রথম বাইকটা থেকে যে নেমে আসছে সে আর কেউ নয়, ইশতিয়াক। ইশতিয়াকের চোখ দুটো রাগে একদম রক্তবর্ণ হয়ে আছে, কপাল বেয়ে ঝরছে তপ্ত ঘাম। বাইক থেকে নেমে সে এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের গা থেকে জ্যাকেটটা খুলে সীমার দিকে ছুঁড়ে মারল। সীমাও লজ্জায় কুকড়ে থাকা অবস্থায় দ্রুত জ্যাকেটটা টেনে নিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে নিল। ইশতিয়াকের সদল বলে দেখে বখাটে ছেলেগুলো তাৎক্ষণিক তাদের হাসি থামিয়ে দিল, তবে তারা নিজেদের ভাবমূর্তি ধরে রাখার জন্য মুখে একটা স্বাভাবিক ভাব ফুটিয়ে রাখলো, যেন তারা ইশতিয়াককে একটু ভয় পাচ্ছে না। ইশতিয়াক ধীর কিন্তু ভারী পায়ে এগিয়ে এলো ঠিক সেই ছেলেটার সামনে যার হাতে সীমার ওড়নাটা ছিল। চোখ শুরু করে ইশতিয়াক একবার ছেলেটাকে দেখলো। একে সে খুব ভালো করে চেনে। ছেলেটার নাম সাবিল, পাশের অন্য এলাকার ত্রাস। ইশতিয়াকের মতোই সাবিলও এই এলাকার গ্যাং চালায়। স্বাভাবিকভাবেই সাবিলের সাথে ইশতিয়াকের শত্রুতা বহু পুরনো আর বেশ কড়া। ইশতিয়াক কোনো ভূমিকার মধ্যে গেল না, কোনো কথা না বলে আচমকা এক সজোরে টান দিয়ে সাবিলের হাত থেকে সীমার ওড়নাটা কেড়ে নিল। আর এক সেকেন্ড সময় পার হতে না হতে রাগে নিজের ঠোঁট কামড়ে ধরে সে ওড়নাটা দিয়ে সাবিলের গলায় পেঁচিয়ে ধরে একটা মরণ ফাঁস লাগালো। ওড়নার টানে সাবিলের চোখ দুটি এক্ষুনি বেরিয়ে আসার উপক্রম হলো। ইশতিয়াক সাবিলের মুখের উপর ঝুঁকে এসে হিংস্র বাঘের মতো গর্জে উঠে বলল, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে রাস্তায় আটকাস, তারপর আমার স্ত্রীর দিকে নজর দিস? তোকে আজকে আমি জ্যান্ত কবর দেব। মুহূর্তে সাবিলের সাথে ছেলেগুলো ইশতিয়াককে মারার জন্য তেড়ে আসলো, আর সাথে সাথে ইশতিয়াকের সাথে থাকা রবিন আর বাকি দুজন ছেলে ভকাটাদের ওপর ঝাঁপিয়ে পড়ল।
মুহূর্তের মধ্যে রাস্তার মাঝখানে তুমুল মারামারি লেগে গেল। ওদিকে ইশতিয়াক কন্যার ফাঁস আরো শক্ত করে সাবিলকে রাস্তার ওপর হাঁচার মেরে ফেলে দিল। সাবিলের দম আটকে মুখ নীল হয়ে আসছে, কিন্তু ইশতিয়াকের কোনো হুঁশ নেই। সে সাবিলের বুকের ওপর নিজের ভারী বুট জুতো সহ পা তুলে দিয়ে ওড়নাটা আরো জোরে টানলো। দাঁত চিবিয়ে হিংস্র গলায় বলল, তোর শত্রুতা আমার সাথে, যা করার আমার সাথে করবি। আমার বোন আর স্ত্রীর দিকে কোন সাহসে চোখ দিতে গেলি বল? আজকে তোকে আমি এই ওড়না দিয়ে শ্বাস আটকে মেরে কুচি কুচি করে রাস্তায় কেটে রাস্তার ফেলে দেব। মুহূর্তের মধ্যে চারপাশের মানুষজন এসে বিশাল ভিড় জমিয়ে ফেলল। রাস্তার ধুলোয় বসে সীমা তখনও কাঁপছে, কিন্তু তার চোখ দুটো ইশতিয়াকের উপর স্থির হয়ে গেছে। সে চরম অবাক চোখে তাকিয়ে রইল। যে লোকটা চার দেয়ালের মাঝে তাকে স্ত্রী হিসেবে কোনোদিন স্বীকারই করে না, সুযোগ পেলেই অত্যাচার করে, সেই লোকটাই আজ এই চরম বিপদে বুক চিতিয়ে দাঁড়িয়ে তাকে নিজের স্ত্রী বলে দাবি করছে। একটা অদ্ভুত অবর্ণনীয় অনুভূতি সীমার পুরো মনকে গ্রাস করে নিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ভিড়ের মাঝখান থেকে কে একজন পুলিশে কল দিল। খবর পেয়ে ওসি অখিল দ্রুত পুলিশের ভ্যান নিয়ে সেখানে ছুটে আসলো। উপস্থিত মানুষজন ধমক দিয়ে পুলিশকে সব খুলে বলল, কিভাবে সাবিলার মেয়ে দুটোর পথ আটকে সীমার ওড়না কেড়ে নিয়েছে, কিভাবে ইশতিয়াক নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে ওদের উপর চড়াও হয়েছে। সব শুনে পুলিশ কনস্টেবলরা অনেক কষ্টে ইশতিয়াকের হাত থেকে আদমারা সাবিলকে ছাড়ালো। এরপর সাবিল সহ ওর পুরো গ্যাংটাকে ধরে টেনে হিস্ট্রে পুলিশের ভ্যানে তুললো। ভ্যানে ওঠার আগে সাবিল নিজের গলা চেপে ধরে কাশতে কাশতে ইশতিয়াকের দিকে একটা রক্ত জল করা হিংস্র চাহনি দিল। চোখের সেই ভাষায় স্পষ্ট লেখা ছিল, সে এর প্রতিশোধ নেবে। ওরা চলে যেতে ইশতিয়াক দ্রুত পা চালিয়ে সীমার ইস্টাতের সামনে এসে দাঁড়ালো। দুজনকে ওপর নিচ ভালো করে দেখে নিয়ে চরম রাগে ফুঁসতে ফুঁসতে বলল, বাসায় কি বোরখা নেই তোদের? বোরখা পরে বাইরে আসতে পারিস না? ইশতিয়াকের সেই রুদ্রমূর্তি দেখে দুজনে একসাথে অপরাধীর মতো মাথা নিচু করে ফেললো। ইশতিয়াক সীমার ওড়নাটা সীমার দিকে ছুড়ে দিল। তারপর ওদের দিকে রাগে আঙুল উঁচিয়ে একদম চূড়ান্ত হুমকি দিয়ে বলল, নেক্সট টাইম যদি কখনো তোদেরকে বোরখা ছাড়া বাইরে দেখি, তাহলে সেদিনই হবে তোদের শেষ দিন। রূপার বৃষ্টি কলেজ ছুটির পর যার যার জায়গায় চলে আসলো। তাদের কথা ছিল যে কলেজ ছুটির পর বৃষ্টি রূপার বাড়ির রাস্তার মোড়ে দাঁড়াবে, আর রূপা সাকিনের দোকান থেকে কাজ সেরে এসে তার সাথে যোগ দেবে। দুজনে একসাথে বাড়ি ফিরবে, কারণ একা একা আলাদা সময় বাড়ি ফিরলে বাড়ির লোক সন্দেহ করতে পারে। পরিকল্পনা মতোই দুজনে একসাথে বাড়ি চলে আসলো। আজ বৃষ্টির মেজাজটা ভীষণ খিটখিটে হয়ে আছে। আকাশের ওপর সে মনে মনে খুব বিরক্ত। আকাশ যে এত বড় একটা ফ্ল্যাট সেটা সে আগে বুঝতেই পারেনি। সে রুমে ঢুকেই রাগ কমানোর জন্য সোজা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। অন্যদিকে রূপার মাথায় চলছে অন্য চিন্তা। 4 দিন পার হয়ে গেল, কাল 5 দিন পূর্ণ হবে, অথচ এখনো টাকার কোনো সুরাহা হলো না। রূপা ব্যাগটা টেবিলের উপর রেখে ক্যান্ডিকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে আসলো। সে চুপচাপ রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বৃষ্টি ফ্রেশ হয়ে রুমে ফিরে রূপাকে না দেখে ব্যালকনিতে আসলো। এসে রূপাকে এভাবে উদাস মনে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বেশ চিন্তিত গলায় বলল, কি হয়েছে রে তোর? মন খারাপ? রূপা আলতো করে না সূচক মাথা নেড়ে লুকানোর চেষ্টা করে বলল, না রে, এমনি। বৃষ্টি রূপার কাঁধে হাত দিয়ে একটু জোর দিয়ে বলল, বল আমায় কি হয়েছে? আমার সাথেও কি এখন কথা শেয়ার করবি না? রূপা একটা দীর্ঘশ্বাস ফেলে ক্যান্ডির নরম মাথায় হাত বোলাতে বোলাতে মনমরা গলায় বলল, 4 দিন চলে গেল রে, আর আমি এখনো টাকাটা জোগাড় করতে পারছি না। মাথায় কিচ্ছু খেলছে না, বুঝতে পারছি না কি করব। বৃষ্টি আবার রূপার মনের আসল অবস্থাটা বুঝতে পারল। সে রূপার কাঁধটা আলতো করে চেপে ধরে একটা সান্ত্বনার হাসি হেসে বলল, ও আচ্ছা, এই ব্যাপার, চিন্তা করিস না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন এসব ভাবা বন্ধ করে যা ফ্রেশ হয়ে আয়। রূপার কথা না বাড়িয়ে ক্যান্ডিকে বৃষ্টির কোলে দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। রূপা ভেতরে ঢুকতেই বৃষ্টি তাড়াহুড়ো করে রুমে এসে নিজের ফোনটা তুলে নিল এবং আবার ব্যালকনিতে চলে আসলো। সে আর দেরি না করে তার বাবা হায়দার শেখের নাম্বারে কল দিল। কিছুক্ষণের মধ্যে ওপাশ থেকে ফোনটা রিসিভ হলো। বৃষ্টির সাথে সাথে বেশ মিষ্টি গলায় বলল, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? হায়দার শেখ ওপাশ থেকে স্নেহ চড়ানো কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম মামুনি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর কলেজ কখন ছুটি হয়েছে? বৃষ্টি বলল, এই তো বাবা, কিছুক্ষণ আগে বাসায় আসলাম। হায়দার শেখ বললেন। তা মামুনি, খেয়েছ তুমি? বৃষ্টি পাল্টা প্রশ্ন করে বলল, না এখনো খাইনি, তুমি খেয়েছো? হায়দার শেখ হেসে বললেন, হ্যাঁ মামুনি, আমি খেয়েছি। এখন যাও, তুমিও চটপট খেয়ে নাও। বাবার এমন নরম সুর শুনে বৃষ্টি একটা আমতামতা করতে লাগলো। নিজেকে কিছুটা সামনে নিয়ে জড়াতা গলায় বলল, বাবা,
ইয়ে মানে একটা কথা বলার ছিল। হায়দার শেখ খবরের কাগজটা পাশে রেখে মেয়ের মাথার হাত বুলিয়ে কথার গুরুত্ব বুঝে বেশ মন দিয়ে বললেন। হ্যাঁ মামনি, বলো কি বলবে। বৃষ্টির নখ কামড়াতে কামড়াতে ফোনটা কানের কাছে আরো শক্ত করে ধরলো, একটু ইতস্তত করে বলল, আসলে বাবা, আমার নাম্বারে 1,10,000 টাকা দিতে পারবে? মেয়ের মুখে এতগুলো টাকার কথা শুনে পাশে হায়দার শেখ বেশ অবাক হলেন। তিনি কিছুটা চমকে উঠে বললেন, বলো কি মামনি, এতগুলো টাকা দিয়ে তুমি এই সময় কি করবে। বৃষ্টি এবার মিথ্যা অজুহাত দিয়ে গলার কালটা ফুলিয়ে অভিমানী গলায় বলল, ড্রেস কিনবো। তোমার কাছে টাকা চেয়েছি, তুমি দেবে কি দেবে না শুধু সেটা বলো। মেয়ের গলার সুরে রাগ আর অভিমান টের পেয়ে হায়দার শেখ ওপাশ থেকে নরম সুরে বললেন, কুল ডাউন মামনি, আমি তো দেবো না সেটা বলিনি, কিন্তু এই মুহূর্তে হুট করে এতগুলো টাকা দিয়ে কি ড্রেস কিনবে সেটাই তো ভাবছি। বৃষ্টি এবার একদম চূড়ান্ত অভিমানের নাটক শুরু করে দিয়ে গলার স্বর আরো চড়িয়ে বলল, আবার জিজ্ঞেস করছো কি করবো? বললাম না ড্রেস কিনবো। তুমি কি টাকাটা দেবে নাকি দেবে না বলো। মেয়ের এই জেদের কাছে হায়দার শেখ সবসময় বড় অসহায়। তিনি আর কথা না বাড়িয়ে হেসে ফেলে বললেন, আচ্ছা আচ্ছা মামনি, ঠিক আছে, রাগ করতে হবে না, আমি এখনই তোমার নম্বরে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। রাতের বেলা শান্ত এসেছে রূপার বৃষ্টির সাথে একটু আড্ডা দেওয়ার জন্য। বৃষ্টি আর রূপা তখন পড়ার টেবিলে বই খুলে বসেছিল ঠিকই, কিন্তু শান্তাকে রুমে ঢুকতে দেখে পড়া ওখানে মুলতবি হয়ে গেল। তিনজনের হাসাহাসি আর গল্পে পুরো রুমটা একদম জমে উঠল। আর ঠিক তখনই বাড়ির সামনে তীব্র গতিতে এসে থামলো বাঁধনের বাইক। আজ সে ভীষণ ক্লান্ত, আর তার চেয়েও বেশি মেজাজটা খিটখিটে হয়ে আছে। বাইকটা একপাশে স্ট্যান্ড করিয়ে সে দ্রুত পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমের সোফায় বসে তখন আরাম করে খবরের কাগজ ওল্টাচ্ছিলেন হাজী রহমান। বাঁধনকে এই অসময়ে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে তিনি বেশ অবাক হয়ে বললেন, কিরে দাদু, আজ এত তাড়াতাড়ি যে? বাঁধন সিঁড়ি দিয়ে তরতরিয়ে উঠতে উঠতে হালকা গলায় বলল, এমনি দাদু, শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে, আমি ফ্রেশ হয়ে এসে পরে তোমার সাথে কথা বলছি। বলেই বাঁধন বড় বড় পা ফেলে সোজা রূপার রুমের সামনে চলে আসলো। ঘরের ভেতরে তখন বিছানার উপর গোল হয়ে বসে রূপা। বৃষ্টি আর শান্তা তুমুল আড্ডায় ব্যস্ত। বাঁধন কোনো শব্দ না করে চুপচাপ রূপার রুমে প্রবেশ করলো। আজই প্রথম বাঁধন নিজের ইচ্ছায় রূপার এই চেনা রুমে পা রাখলো। সে সোজা হেঁটে গিয়ে রূপার বিছানা ঠিক সামনে এসে গম্ভীর মুখে দাঁড়ালো। বৃষ্টি হাসতে হাসতে আচমকা সামনের দিকে তাকাতেই তার হাসি মুখটা জমে গেল। সামনে জমের মতো বাঁধনকে দাঁড়িয়ে থাকতে দেখে সে যেন একটা বড়সড় শখ খেলো। বৃষ্টির দেখা দেখি রূপার শান্তার চোখও গেল সামনের দিকে। একই সাথে দুজনে যেন বিষম খেলো। বাঁধনের চোখ স্থির হয় বিছানায় বসে থাকা রূপার ওপর। তার চোখের পলক একটা সেকেন্ডের জন্য নড়া বন্ধ করে দেয়। মেয়েটার পরনে ছিমছাম বেগুনি রঙের সাধারণ কামিজ, লম্বা মেঘবরণ চুলগুলো দুপাশে দুটো ঝুঁটি করে বাঁধা, আর সেই ঝুঁটির গোড়ায় যত্ন করে গোজা বেলি ফুলের মালা। রূপার ফর্সা গায়ের রঙে এই বেগুনি কালারটা এক অদ্ভুত মায়া ছড়াচ্ছে। বাঁধনকে এভাবে একদৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রূপা ভয়ে আর আতঙ্কে শিউরে ওঠে। তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেলে। বাঁধন একটা দীর্ঘশ্বাস টেনে নিজের গম্ভীর চোখ দুটো বৃষ্টি আর শান্তার দিকে ফেরায়। কপালে সামান্য কুচকানো ভাবে এনে কড়া গলায় শুধায়, শান্তার কি যেন নাম? ও হ্যাঁ, বৃষ্টি, তোমরা দুজনে একটু রুম থেকে বের হও। লিভ দ্য রুম রাইট নাও। কথাটা শোনা মাত্রই রূপার কলিজাটা ছ্যাদ করে ওঠে। শান্তা বেশ অবাক চোখে বাঁধনের দিকে তাকিয়ে চোখের পাতা দ্রুত ফেলে আমতা আমতা করে আওড়ায়। কোনো সমস্যা? বাঁধনের নাকে দুপাশ রাগে ফুলে ওঠে। শান্তার প্রশ্ন শুনে সে ওপরের ঠোঁটটা শক্ত করে ধমকে সুরে ফুঁসে ওঠে, যেতে বলেছি মানে যাবি। কোনো কথা না বাড়িয়ে এখন বের হ, জাস্ট গেট আউট। বাঁধনের এমন চড়া গলার ধমকে বৃষ্টির ঠোঁট দুটো ভয়ে কেঁপে ওঠে, সাথে শান্তাও দমে যায়। দুজনে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে দরজার দিকে এগোতে থাকে। রূপাও ভয়ে তাদের সাথে বিছানা থেকে নামতে নিলে বাঁধন তড়িৎ গতিতে তার দিকে তাকায়। হাতের তর্জনী উঁচিয়ে চল শক্ত করে কড়া গলায় ফিসফিসিয়ে ওঠে, তোকে যেতে বলিনি, ওদের যেতে বলেছি, তুই এখানেই থাক। বৃষ্টি আর শান্তা দুজনে আর কোনো কথা বলার সাহস পায় না, চুপচাপ ঘর থেকে বের হয়ে যায়। বাঁধন এক সেকেন্ডও সময় নষ্ট না করে দরজার দিকে এগিয়ে যায়। খটাস করে খিলটা তুলে দিয়ে দরজাটা লক করে দেয়। ভেতর থেকে লক হওয়ার সেই খটখটে শব্দে রূপার বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে দুহাত দিয়ে নিজের কামিজের কোণটা মারাত্মক জোরে চেপে ধরে। মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, বাঁধন দরজাটা কেন বন্ধ করলো? এখন সে কি করবে? বাঁধন চুপচাপ রূপার পড়ার টেবিলের পাশ থেকে চেয়ারটা টেনে নিয়ে বিছানায় জড়সড় হয়ে বসে থাকা রূপার ঠিক মুখোমুখি বসে। বসার সাথে সাথে রূপার বুকের ভেতরটা ধক করে ওঠে। তার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে যায় এবং ফুসফুস চিরে বাতাস বের হতে চায় না।
বাঁধন একটা দীর্ঘ বুক চেরা লম্বা শ্বাস টানে। তার চোখের মণি দুটো রূপার চোখের উপর একদম স্থির হয়ে যায়। সে ওপরের ঠোঁটটা সামান্য শক্ত করে গম্ভীর গলায় শুধায়। আমি এখন যা প্রশ্ন করব সোজা উত্তর দিবি, একদম মিথ্যা কথা বলবি না। গট ইট? ভয়ের চোটে নিজের থুতনিটা বুকের কাছে নামিয়ে আনে রূপা। কোনো মতে শুকনো ঢোক গিলে জোরে জোরে দুবার মাথা দোলায়। বাঁধন তার চোখের পাতা দুটো এক ফোঁটাও না ফেলে, মুখের চামড়া টান টান করে আওড়ায়। তোর জন্মদাতা বাবার নাম কি? আই সেড হোয়াট ইজ হিজ নেম? হুট করে এমন একটা প্রশ্নে রূপার চোখের পাতা ওখানেই থমকে যায়। তার মুখের চোয়াল আলগা হয়ে আসে, কি বলবে ভেবে পায় না। রূপাকে এভাবে স্তব্ধ হয়ে মুখে হাঁ করে থাকতে দেখে বাঁধনের কপাল কুঁচকে তিনটে রাগের ভাঁজ পড়ে। সে চেয়ারে বসা অবস্থাতেই রূপার দিকে সামান্য ঝুঁকে আসে। তার গলার রগগুলো শক্ত হয়ে ওঠে এবং দাঁত চিবিয়ে ধমকের সুরে গলা চড়ায়। আনসামি, বোবা হয়ে গেলি নাকি হুট করে? রূপের চোখের মণি দুটো ভয়ের চোটে কেঁপে ওঠে। সে নিজের দুই ঠোঁট একসাথে চেপে ধরে আমতা আমতা করে কোনো মতে আওড়ায়। মারুফ হোসেন। বাঁধনের মুখের পেশিগুলো এক নিমেষে শক্ত হয়ে যায়। সে চোখের পাতা দুটো একদম সরু করে বরফ শীতল গলায় শুধায়। রূপা চরম অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে বাঁধনের দিকে তাকায়। তার মুখটা সামান্য হা হয়ে যায়। থতমত খেয়ে বলে, মানে? মানে এটাই যে তোর বাবার নাম মারুফ হোসেন না। মিথ্যে বলছিস তুই আমায়। আমার রাগ কন্ট্রোলের বাইরে যাওয়ার আগে, বিফোর আই লুজ মাই টেম্পার, সুন্দর করে তোর আসল বাবার নামটা বলে দে। এবার মারাত্মক এক ধাক্কা খায় রূপা। তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে মিথ্যা বলছে মানে কি? জ্ঞান হওয়া ইস্তক সে তো এটাই জেনে এসেছে যে তার জন্মদাতা বাবার নাম মারুফ হোসেন। সে নিজের নিচের ঠোঁটটা কামড়ে ধরে কান্না চেপে জোর গলায় বলে, আমি মিথ্যা বলছি না, আমার জন্মদাতা বাবার নাম মারুফ হোসেন, সত্যি বলছি আমি। কথাটা শোনা মাত্র রাগে চলে হাড় দুটো ডেলা পাকিয়ে শক্ত হয়ে যায় বাঁধনের। নিজের রাগ আর সামলাতে না পেরে বাঁধন আচমকা হাত তুলে ঠাসিয়ে একটা চড় বসিয়ে দেয় রূপার নরম গালে। চড়ের তীব্রতায় রূপা বিছানার উপর কিছুটা ছিটকে যায়। হুট করে এমন একটা থাপ্পড় খেয়ে গালের তীব্র ব্যথায় মুখ কুচকে ডুকরে কেঁদে ওঠে সে। বাঁধন নিজের চেয়ার ছেড়ে ঝড়ের গতিতে খাড়া হয়ে দাঁড়ায়। রূপার পরের টেবিলের কাছে এসে দুহাত দিয়ে কাঠের উপর মারাত্মক জোরে খামচে ধরে। রাগে তার নাকের দুপাশ ফুলতে থাকে, গলার রগগুলো দপদপ করে ওঠে। সে বুনো হিংস্রতায় চেঁচিয়ে বলে, মিথ্যা, সব মিথ্যা। তোর বাবার নাম মারুফ হোসেন না। এখনো মিথ্যা বলছিস তুই আমাকে। বাঁধনের ওপরে ঠোঁটটা রাগের চোটে নিজের দুই পাটির দাঁতের নিচে পিষে যায়। তার চোখের মণি দুটো কুঁচকে ছোট হয়ে আসে। মনে হচ্ছে রূপা তাকে চরম মিথ্যা কথা বলছে। অন্যদিকে রূপা বিছানার একদম কোনায় নিজের শরীরটা গুটিয়ে বসে মাথা নিচু করে ফুফিয়ে কাছে। ভয়ের চোটে তার ফর্সা নাকটা টকটকে লাল হয়ে উঠেছে। পাশে ক্যান্ডি চুপচাপ বসে আছে, যেন সে একটা পাথরের মূর্তি। মেয়েটার এই ভেজা কান্নার টলটলে শব্দে বাঁধন তার কড়া দৃষ্টি রূপার দিকে ঘোরায়। রূপার কান্না শক্তি ভেজা মুখটা দেখা মাত্রই বাঁধনের বুকের পাঁজরের ভেতরের এক অজানা কোণ আচমকা কেঁপে ওঠে। মেয়েটা কাঁদতে কাঁদতে নিজের ফর্সা মুখটা গোল করে ফেলছে। চোখের নোনা জল পাপড়ি বেয়ে গাল ভিজে একাকার। চড়ের দাগ বসা ফর্সা গালটা আবছা লাল হয়ে উঠেছে। এই অবস্থায় মেয়েটাকে আরো মারাত্মক কিউট লাগছে। অদ্ভুত এক ঘোর নেমে আসে বাঁধনের ভেতরে। তার এতক্ষণের রাগী দৃষ্টিটা এক নিমিষে কেমন নেশালো আর গাঢ় হয়ে ওঠে। চোখ দুটো অজান্তেই ছোট আর ঝাপসা হয়ে আসে। তার তীব্র ইচ্ছা করছে এখনই দৌড়ে গিয়ে রূপার সারা গালে একের পর এক চুমুতে ভরিয়ে দিতে, নিজের শক্ত বুকে জোরে জড়িয়ে ধরতে। সে নিজের ভেতরের এই অবাধ্য উন্মাদনা সামলানোর জন্য নিজের ঠোঁটটা দাঁত দিয়ে আরো শক্ত করে কামড়ে ধরে। চোখ দুটো বন্ধ করে ফুসফুস চিরে বড় বড় শ্বাস ফেলতে লাগে। খাট থেকে রূপার ফুফিয়ে কান্নার শব্দ তার কানের পর্দে এসে অনবরত বাজছে। সে কিছুক্ষণ এই গুমড়ে মরা নীরবতার মাঝে রূপার কান্না শুনল। তারপর ধীরে ধীরে চোখের পাতা খুলে অজান্তেই নিজের শরীরটা রূপার দিকে ঝুঁকিয়ে আনলো। গম্ভীর চোখের মণি দুটো রূপার মুখের উপর রেখে কর্কশ কণ্ঠটা শান্ত করে শুধায়, কাঁদছিস কেন? আমি কি মেরেছি? হ্যাভ আই হিট ইউ? কথাটা শোনা মাত্রই রূপার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে নিজের চোখের পাতা আর ওপরে তোলে না, নিচের দিকে তাকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় আওড়ায়, থাপ্পড় তো মেরেছেন। বাঁধনের মুখে চামড়ায় কোনো পরিবর্তন আসে না। সে নিজের ডান ভ্রুটা সামান্য উঁচু করে বরফ শীতল গলায় বলে, সো? রূপার পুরো শরীরটা ভয়ের চোটে এক ঝলক কেঁপে ওঠে। সে নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছতে মুছতে ধীরে ধীরে বলে, ব্যথা লেগেছে।
এক মুহূর্তের জন্য পুরো ঘর জুড়ে যেন এক নিরেট নীরবতা নেমে আসে। বাঁধন একদম স্থির মূর্তির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে নিজের ডান হাতটা বাড়িয়ে শক্ত আঙুলে রূপার নরম থুতনিটা উপরে তুলে ধরল। বাধ্য হয়ে রূপাকে তার ওই নেশালো চোখের মনি দুটোর দিকে তাকাতে হলো। বাঁধনের কণ্ঠস্বর এবার আরো নিচু, আরো ভারী শোনায়। মিথ্যা বললে আরো দেব, আন্ডারস্ট্যান্ড? থুতনি ধরা অবস্থাতে দ্রুত মাথা নাড়ে রূপা। আমি মিথ্যা বলিনি। রিয়েলি? বাঁধনের ঠোঁটের এক কোণে এক চিলতে তাচ্ছিলের বিষাক্ত হাসি ফুটে ওঠে। সে চোখ দুটো আরো কুঁচকে বলে, তুই ভাবছিস আমি কিচ্ছু বুঝি না? ইউ থিংক আই এম আ ফুল? রূপা চোখ দুটো এবার নতুন করে নোনা জলে ভিজে উঠল। সে তীব্র অসহায়তার চোখে বাঁধনের মুখের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না। বাঁধনের চোয়ালের হাত দুটো আবার শক্ত হয়ে ডেলা পাকিয়ে ওঠে। চোখ দুটো সরু করে রূপার চোখের দিকে তাকিয়ে থাকে সে। আবার মিথ্যা কথা? রূপা ভয়ে শিউরে ওঠে। আমি সত্যি বলছি। চুপ। বাঁধনের কণ্ঠে এবার একদম বজ্রের মতো ঘরের দেয়ালে গিয়ে আশ্রে পড়ে। সে দাঁত চিবিয়ে গর্জে ওঠে, একদম চুপ! আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার সাহস কোথা থেকে আসে তোর? হাউ ডেয়ার ইউ! রূপা আতঙ্কে নিজের চোখের পাতা নামিয়ে ফেলে, শরীরটা আরো গুটিয়ে নেয়। আমি আই সে চুপ। বাঁধন নিজের চেয়ার ছেড়ে বিছানা থেকে একদম টান টান হয়ে উঠে দাঁড়ায়। তার লম্বা চওড়া দেহটা যেন পুরো অন্ধকার ঘরটাকেই আরো বেশি ভারী আর দমবন্ধ করে তোলে। সে ওপর থেকে রূপার দিকে তাকিয়ে বলে, আমি সব জানি, সব বুঝি, তবু সুযোগ দিচ্ছি সত্যি বলার। আমি গিভিং ইউ আ চান্স। রূপার নিচের ঠোঁটটা ভয়ে কাঁপতে লাগে। সে নিজের ভেতরে সবটুকু সাহস এক করে পাল্টা বলে দেয়, ভীষণ ভয় লাগে আপনাকে। বাঁধন এক পাশ দিয়ে তীক্ষ্ণ হাসে। রিয়েলি? রূপা মাথা নিচু করে আলতো করে হ্যাঁ সূচক মাথা নাড়ে। বাঁধন কয়েক সেকেন্ড একদম স্থির মারণ দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের মুখটা রূপার কানের কাছে নামিয়ে এনে শান্ত কণ্ঠে আওড়ায়, লাস্ট টাইম জিজ্ঞেস করছি, সত্যিটা বল। কাপা কাপা ঠোঁটে উচ্চারণ করে রূপা, আর সত্যি বলছি, আমার বাবার নাম মারুফ হোসেন। আমি আমি মিথ্যা। বাকিটুকু শেষ করতে পারে না। তার আগেই বাঁধন নিজের শক্ত হাত দিয়ে রূপার গালটা মারাত্মক জোরে চেপে ধরে। গাল চেপে ধরায় রূপার ঠোঁট দুটো গোল হয়ে উল্টে যায়। ভেতরের ফর্সা চামড়াটা কুঁচকে আসে এবং তীব্র ব্যথায় সে নিজের চোখ জোড়া শক্ত করে বন্ধ করে ফেলে। বাঁধন নিজের চোয়াল শক্ত করে, নাকের দুপাশ ফুলিয়ে রেগে রেগে বলে, ফাউল পেয়েছিস তুই আমাকে, হ্যাঁ? ইউ থিংক দিস ইজ আ জোক? তোর ওই মারুফ হোসেন বাবা বর্তমানে জেলে রিমান্ডে বন্দি আছে। আজকেই তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে। সে স্পষ্ট স্বীকার করেছে তার কোনো সন্তান নেই। ঝড়ের গতিতে চোখ খুলে রূপা। তার চোখের মনি দুটো ভয়ের চোটে একদম বড় বড় হয়ে যায়। তার বাবা মারুফ হোসেন না মানে কি? পুরো দুনিয়াটা যেন তার চোখের সামনে দুলছে, মাথাটা ঝিমঝিম করে। বাঁধন এসব কি বলছে? বাঁধন রূপার গালটা আরো জোরে চেপে ধরে তার মুখের কাছে নিজের মুখটা আরো বেশি ঝুঁকিয়ে আনে। নিজের তীক্ষ্ণ চোখের মনি দুটো রূপার চোখের ওপর সই সই করে রেখে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে, আর উনি এটাও বলেছেন যে রূপা নামের কোনো মেয়েকে তিনি চেনেনি না। সিরিয়াসলি? কোনো বাবা এত সহজে অস্বীকার করতে পারে যে তার কোনো সন্তান নেই? তাকে চেনে না? হোয়াট ডু ইউ থিঙ্ক? তোর কি মনে হয় আদৌ কি সে তোর জন্মদাতা বাবা? শব্দ করে ডুকরে কেঁদে দেয় রূপা। তার চোখের মনি বেয়ে নোনা জলের ধারা গাল বেয়ে নিচে নেমে আসে। সে নিজের ঠোঁট দুটো কামড়ে ধরে ভাঙা গলায় আওড়ায়, তাহলে আমার বাবা কে? মা তো আমাকে এই নামেই বলেছে। হুট করে বাঁধনের চোখ একদম আটকে পড়ে রূপার চোখের মনির দিকে। রূপার চোখের মনি দুটো হালকা বাদামি রঙের দেখে বাঁধনের মগজের ভেতর আচমকা বিদ্যুৎ খেলে যায়। তার মনে পড়ে যায় সেই দিনের গভীর জঙ্গলের কথা, যেদিন একটা মেয়ে তাকে বাঁচিয়েছিল। মেয়েটার মুখ দেখতে পারেনি সে, শুধু চোখ জোড়া দেখেছিল। আর সেই চোখ দুটোর মনি স্পষ্ট বাদামি রঙের ছিল, ঠিক এই রূপার চোখের মতো একদম হুবহু। বাঁধনের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে নিজের অবশ হয়ে যাওয়া হাতটা রূপার গাল থেকে সরিয়ে নেয়। অজান্তেই রূপার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থেকে ঘোরের মাঝে শুধায়, তুই সেদিন জঙ্গলে গিয়েছিলি? ওয়্যার ইউ দেয়ার? রূপা চরম অবাক হয়ে নিজের চোখের জল মুছা বন্ধ করে দেয়। কপালে একরাশ বিস্ময় নিয়ে বলে, মানে? এক মুহূর্তে থেমে যায় বাঁধন। তার ভেতরের পুলিশি মগজ সজাগ হয়ে ওঠে। প্রমাণ ছাড়া কোনো কিছু হুট করে জিজ্ঞেস করা বোকামি ছাড়া আর কিছু না। সে নিজের ভেতরের এই মারাত্মক সন্দেহ আর তোলপাড় করা কথাটা বুকের গভীরে চেপে রেখে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে। রূপার রক্তাপ চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তুই বলতে যাচ্ছিস তোর মা তোকে এই নাম বলেছে? ইউ মিন তোর মা তোকে ট্রুথ বলেনি?
রূপা নিজের থুতনিটা বুকের কাছে নামিয়ে এনে হ্যাঁসূচক মাথা নাড়ে। কয়েক সেকেন্ড রূপার সেই টলটলে বাদামি রঙের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল বাঁধন। মেয়েটার মুখের ভয়ার্থ এক্সপ্রেশন দেখে এখন আর মনে হচ্ছে না মেয়েটা মিথ্যা বলছে। তাহলে এখন তাকে যা সত্য বের করার তা রজনী রহমানের কাছ থেকে বের করতে হবে। কিন্তু রজনী রহমানের সাথে তার একদম কথা বলতে ইচ্ছে করে না। কেন জানি তার ছোটবেলা থেকে ওই মহিলাটাকে স্বাভাবিক কোনো নারী মনে হয় না। কেমন যেন অদ্ভুত চুপচাপ থাকে সারাক্ষণ। কেউ চরম খারাপ ব্যবহার করলেও সে কোনো পাল্টা রাগ দেখায় না, যেন দীর্ঘ বছর ধরে কোনো একটা বড় কিছুর অপেক্ষায় আছে, আর সেই কারণে এখন সবকিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছে। বাঁধন নিজের চওড়া বুকটা ফুলিয়ে বড় বড় একটা লম্বা শ্বাস নেয়, আর উত্তপ্ত ফুসফুসটা আস্তে আস্তে শান্ত হয়ে আসে। সে বেশ শান্তভাবে রূপার পাশ থেকে নিজের লম্বা শরীরটা সোজা করে উঠে আসে। রূপার ওই কান্নায় ভেঙে পড়া বিবর্ণ মুখটার দিকে গভীর চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ওকে, মানলাম তুই কিচ্ছু জানিস না, আই বিলিভ ইউ। তবে এসব কথা তোর ওই মা যেন কোনোভাবেই না জানতে পারে। জানলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, মাইন্ড ইট। রূপা ভয়ার্ত চোখে বাঁধনের মুখের দিকে চেয়ে থেকে দ্রুত হ্যাঁসূচক মাথা নাড়ায়। বাঁধন আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে না থেকে দরজার দিকে পা বাড়ায়, কিন্তু খিলটার কাছে গিয়ে কি ভেবে যেন হুট করে থেমে যায়। সে দরজার হাতলে হাত রেখে ঘাড় ঘুরিয়ে পেছনে বিছানায় জড়সড় হয়ে থাকা রূপার দিকে তাকায়। ঠোঁটের কোন একটা রহস্যময় ক্ষুরধার রেখা ফুটিয়ে কড়া গলায় বলে, সত্য যদি তুই আমার সৎ বোন না হোস, তাহলে সেদিন থেকে তোর জীবনটা বন্দী হবে কারাগারে। পার্থক্য এটাই, জেলের কারাগারে না, কারো জীবনের কারাগারে। You will be trapped forever. বলেই বাঁধন এক ঝটকায় দরজাটা খোলে, তারপর খটাস করে সেটা টেনে ওখান থেকে চলে যায়। রূপার মাথায় বাঁধনের এই শেষ অদ্ভুত কথাগুলো একদম ঢোকে না। তার পুরো মগজ এখন অন্য এক অচেনা জগতে হারিয়ে গেছে। তার বুকের ভেতরটা এক মারাত্মক ঝড়ে তোলপাড় হচ্ছে। তার বাবা যদি মারুফ হোসেন না হয়, তবে তো রজনী রহমানও তার মা না। তাহলে সে কার মেয়ে? সে আসলে কে? এই ভয়ানক প্রশ্নটা মাথায় আসতে রূপার পুরো শরীর অবশ্যই আসে। সে বিছানায় ধপ করে শুয়ে পড়ে বালিশে মুখ গুজে অঝরে কেঁদে দেয়। তবে কি সে এতিম? এই বিশাল পৃথিবীতে তার কি আপন বলতে কোনো বাবা মা নেই? অন্যদিকে বাঁধনের মাথায় তখন হাজারো চিন্তা কিলবিল করছে। যে কোনোভাবেই হোক তাকে রূপার আসল পরিচয় বের করতে হবে। রূপার আসল জন্মদাতা বাবাকে, তার শেকড় কোথায়, সবকিছু নিখুঁতভাবে জানতে হবে। কিন্তু সেই সব বড় বড় চিন্তার উপর টেক্কা দিয়ে তার মগজে বারবার চক্কর কাটছে সেদিন রাতের ওই রহস্যময়ী মেয়েটার কথা। রূপার ওই বাদামি রঙের চোখের মনি দুটো দেখে কেন জানি তার মনের গভীরের পুলিশি সন্দেহ বারবার সায় দিচ্ছে। সেদিন রাতের মেয়েটা আর কেউ নয়, ওটাই রূপাই ছিল। এত মানসিক চাপ আর সহ্য সীমার মধ্যে থাকছে না, শরীরের সবকটা রগ যেন ছিঁড়ে আসতে চাইছে। নিজের রুমে এসে কোমর থেকে ভারী রিভলভারটা খটাস করে টেবিলের ওপর রেখে গায়ের পুলিশের ইউনিফর্মটা না খুলে সে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ারের নবটা ঘুরিয়ে দিতে ঝমঝম করে ঠান্ডা জল আশ্রে পড়ে তার মাথায়, কিন্তু চোখ বন্ধ করতেই সেখানে এক নিমিষে ভেসে ওঠে রূপার ওই অশ্রুসিক্ত মায়াবী মুখটা। বাঁধনের বুকের বাঁ পাশটা আচমকে এক তীব্র মোচড়ে কেঁপে ওঠে। ঝড়ের গতিতে চোখের পাতা খুলে সে ফুসফুস চিরে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে জলের শব্দের মাঝে অজান্তেই বিড়বিড় করে ওঠে, কি একটা জ্বালা! রাগ করলে বুক উজাড় করে আদর করতে ইচ্ছে করে, আসলে মায়াবী ওই ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করে, কাঁদলে নেশা ধরে যায়, কথা বলতে মনে হয় অনন্তকাল শুধু শুনেই যাই। একবার তাকালে পলক ফেলার কথা ভুলে বারবার তাকাতে ইচ্ছে করে। সামনে আসলে বুকের ভেতর হার্ট বিট ড্রাম বাজানো শুরু করে। দূরে গেলে চারপাশটা একদম শূন্য লাগে। পাশে থাকলে ছাড়তে ইচ্ছে করে না। আর এই হাজারো ইচ্ছে অনুভূতির মাঝে আমি আমার মনকে বোঝাই আমি তাকে শুধুই ঘৃণা করি। ও আল্লাহ, উপর থেকে দড়ি ফেলাও, আমি উঠে আসি। 10/5/2026 বুধবার সকাল 9টা। রূপা আর বৃষ্টি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে। রূপার চোখের পাতাগুলো কাল রাতের কান্নায় অস্বাভাবিক ফুলে ফেঁপে আছে। বৃষ্টির মনটা একদম ম্লান মনমরা। কাল রাতে রূপা তাকে ঘরের ভেতরে সব কথা খুলে বলেছে, যা শুনে বৃষ্টির নিজেরও প্রচন্ড খারাপ লেগেছে। সে রূপাকে কড়াভাবে বুঝিয়ে বলেছে, বাঁধন ভাইয়া যেহেতু মানা করেছে, বারণ করেছে, তাই এসব বিষয়ে কোনো কথা যেন রজনী রহমানকে কোনোভাবেই না বলা হয়। কারণ একজন এসপি কখনো ভুল পথে হাঁটে না। সে যখন বলেছে তখন তার পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। তবে রূপা নিজের মনের ভেতর একটা মস্ত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাঁধনের ল্যাপটপটা ফিরিয়ে দিয়ে সে সোজা হোস্টেলে চলে যাবে। এই বেঈমান রহস্য ঘেরা মানুষদের সাথে সে আর এক ছাদের নিচে থাকতে চায় না। যদিও আসান রহমান তাকে খুব আদর করেন, নিজের মেয়ের মতোই ভালোবাসেন, তবু রূপার এখন কেমন জানে নিজেকে বড্ড অসহায় আর একা মনে হচ্ছে।
বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে তার। কেন জানি মনে হচ্ছে সেই বাড়ির উপর একটা মস্ত বড় বোঝা। এই বাড়ির আসলে কেউ না, সে শুধু শুধু এক কোণে পড়ে আছে। অন্যদিকে বাঁধানো তাকে দু চোখে দেখতে পারে না। তাহলে এত বড় বোঝা হয়ে এখানে থেকে লাভ কি? তাই সে বাড়ি ছাড়ার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ডাইনিং টেবিলে তখন আহসান রহমান, হাজি রহমান, আতিক রহমান, রজনী রহমান আর শিল্পী রহমান বসে আছেন। তারা সবাই একসাথে সকালের খাবার খাওয়ার জন্য ওদের দুজনের পাশে অপেক্ষা করছিলেন। রূপা টেবিলের সামনে এসে বাড়ির সবার সাথে টুকটাক লৌকিক কথা বলে না খেয়ে সোজা মেইন দরজার দিকে পা বাড়ায়। তা দেখে আহসান রহমানের হাতে চামচটা রেখে চিন্তিত মুখে বলেন, কি হচ্ছে মা, না খেয়ে ওদিকে কোথায় যাচ্ছ? রূপা নিজের পা দুটো থমকে গিয়ে আহসান রহমানের দিকে ঘাড় ঘোরায়। নিজের ফোলা চোখ দুটো লুকিয়ে মুখের চামড়ায় হালকা একটা ম্লান হাসি ফুটিয়ে বলে, আমি খাবো না বাবা, একটু খিদে নেই, তোমরা খেয়ে নাও। বলেই সে পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টির দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, তুই খেয়ে আয়, আমি বাইরে তোর জন্য অপেক্ষা করছি। মেয়ের এমন ফ্যাকাশে মুখ দেখে রজনী রহমান আসন ছেড়ে কড়া গলায় বলেন, না খেয়ে যাবি মানে? আয় বলছি, এক্ষুনি টেবিলে বস, খেয়ে যা। রূপা এক পলক রজনী রহমানের মুখের দিকে তাকায়। তার চোখের মনের দিকে চেয়ে কাল রাতের বাঁধনের কথাগুলো মাথায় আসতে বুকটা মোচড় দিয়ে ওঠে। সে একটা মলিন স্নান হেসে ভেজা গলায় বলে, সত্যি খিদে নেই আমার। বলে রূপা এক সেকেন্ডও না দাঁড়িয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। তার অমন চলে যাওয়া দেখে পেছন পেছন বৃষ্টিও খাবার না ছুঁয়ে এক কাপড়ে বাইরে বেরিয়ে গেল। এক মুহূর্তের মধ্যে পুরো ডাইনিং টেবিলে এক থমথমে নীরবতা নেমে আসে। হুট করে মেয়ে দুটোর কি হলো? কেন তারা মুখ চুন করে না খেয়ে চলে গেল? টেবিলে বসা কেউ তার কিছু বুঝতে পারল না। বাইরে এসে বৃষ্টি রূপার মুখোমুখি দাঁড়িয়ে কপালে মৃদু ভাঁজ ফেলে হালকা ধমকের সুরে বলল, না খেয়ে কেন চলে আসলি? রূপা নিজের ভেজা চোখ দুটো মাটির দিকে নামিয়ে মলিন গলায় বলল, আমার সত্যি খিদে নেই রে, কিন্তু তুই কেন চলে আসলি? আমি বললাম না আমি বাইরে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করছি। বৃষ্টির উপর দু কাত ধরে এক ঝাঁকুনি দিয়ে নিজের উপরে ঠোঁটটা শক্ত করে চেঁচিয়ে উঠল।